আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা একটু দেখি আমাদের 5 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে। আমরা একবারে 4 নম্বর প্রশ্নটা যেভাবে সমাধান করেছিলাম একই স্টাইলে এই প্রশ্নটাও সমাধান করব, অর্থাৎ একবারে পড়ে পড়ে সমাধান করে আমরা চলে যাব আর কি। বলা আছে 2025 সালের মে মাসে প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে একটা ডিপার্টমেন্টাল স্টোর চালু করেন, একটা চেইন শপ চালু করেন এবং ওই শপের লেনদেনগুলো নিচে দেওয়া আছে। আচ্ছা, শপের লেনদেনগুলো নিচে দেওয়া আছে, ভালো কথা। শপের লেনদেনগুলো কি দেওয়া আছে আমরা একটু বড় করতে পারবো হয়তো বা। আচ্ছা, শপের লেনদেনগুলো দেওয়া আছে, দেখি তো কি কি বলা আছে। ভাইয়া বলা আছে ধারে পণ্য ক্রয়, খেয়াল করে দেখো, ক্রয় ক্রয় এটা একটা ব্যয়বাচক উপাদান। যেহেতু পণ্য ক্রয় আমার প্রতিষ্ঠানে প্রতিনিয়ত করতে হয়, এজন্য পণ্য ক্রয় এটাকে আমরা বলবো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কি বলবো ভাইয়া? বলবো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয়, আমি যখন আমার দোকানের ডেকোরেট করি, মানে ডেকোরেশনের জন্য কোনো খরচ করি, ওইটা কিন্তু আমার জন্য একটা দীর্ঘমেয়াদী ব্যয় হয়ে দাঁড়ায়, অর্থাৎ ওই ব্যয়টা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। কি জাতীয় ব্যয় ভাইয়া? ওইটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় এটাকে আমরা বলবো একটা মূলধন জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, পণ্য পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ব্যয় বা পণ্যের একটা পরিবহন খরচ বা বহন খরচ, এটা একটা নিয়মিত একটা খরচ এবং এই খরচটা আমাকে প্রতি মাসেই করতে হয়, হয়তো প্রতিদিনই করতে হয়। তো এই কারণে এটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি। দেখো, মুনাফা জাতীয় মূলধন জাতীয় এটাকে আলাদা করার আলাদা করার বেসটাই হচ্ছে সময়, যেইটা অনেক দিন পর পর ঘটে বা একবার ঘটার পর আমাকে অনেক দিন পর্যন্ত সুবিধা দেয়, ওইটাকে আমরা বলবো মুনাফা জাতীয়। আর যেটা অনেক দিন পর পর ঘটে এবং একবার ঘটলে অনেক দিন সুবিধা দিবে, সেটাকে আমরা বলবো মূলধন জাতীয়। অর্থাৎ কোনো একটা লেনদেন থেকে আমি স্বল্প সময় ধরে সুবিধা পাচ্ছি, সেটা মুনাফা জাতীয়। কোনো একটা লেনদেন থেকে আমি দীর্ঘমেয়াদে সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয়, তাই না? আচ্ছা, পণ্য বিক্রয় এটা একটা আয়, যেহেতু পণ্য বিক্রয় আমার একটা খুব রেগুলার একটা আয়, এজন্য এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। আমার প্রতিষ্ঠানের জন্য এটা একটা মুনাফা জাতীয় আয়। আচ্ছা, বার্তা প্রদান একটা ব্যয়, বার্তা আমাকে প্রায় সময় প্রদান করতে হয়, যে কারণে এটাকে আমরা বলতে পারি এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। ধারে পণ্য বিক্রয় একটা আয়বাচক উপাদান এবং এই আয়বাচক উপাদানগুলোকে আমরা আসলে মুনাফা জাতীয় আয় হিসাবেই গণ্য করব, কারণ আমার প্রতিষ্ঠানে আসলে প্রতিনিয়তই আমরা পণ্য বিক্রি করি। ওই যে সময়টা ক্যালকুলেশন করবে, এটা কি আমাকে বছরে একাধিকবার করতে হয় নাকি অনেক বছর পর পর করতে হয়? নিঃসন্দেহে বিক্রয়টা আমাকে প্রতিদিনই অনেকবার করতে হয়, তাই না? এজন্য এটা একটা মুনাফা জাতীয় আয়। দোকানের জন্য ফ্রিজ ক্রয়, ফ্রিজ একটা সম্পদ। আমি যদি একবার ফ্রিজ কিনে ফেলি আমার দোকানের জন্য, সেটা আমি অনেক দিন ব্যবহার করতে পারবো, অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবো। তাহলে এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। এবার বিদ্যুৎ বিল পরিশোধ, বিদ্যুৎ বিল আমাকে প্রতি মাসেই দিতে হয়, এজন্য এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। কমিশন প্রাপ্তি এটা একটা আয়, তাহলে আয় যেহেতু আমাকে প্রতিদিনই করতে হয়, মানে প্রতিনিয়তই যেহেতু আমরা কমিশন পাই, তাহলে এটা একটা মুনাফা জাতীয় আয়। লভ্যাংশটাও আসলে বছরে একাধিকবার পাই, লভ্যাংশ প্রাপ্তিটাও আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়, তাই না? তাহলে দেখো, আমরা প্রশ্ন পড়ার সাথে সাথে, লেনদেন পড়ার সাথে সাথে, প্রশ্ন না, লেনদেন পড়ার সাথে সাথে আমরা যদি এটা আইডেন্টিফাই করে ফেলতে পারি বা আমরা যদি এটা মার্ক করে ফেলতে পারি যেটা কোনটা কোন ধরনের লেনদেন, আশা করা যায় যে আসলে প্রশ্নের উত্তর করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন এখন আমরা প্রশ্নের উত্তরটা একটু সমাধান করব, দেখি কি বলা আছে ভাইয়া। ক নম্বর প্রশ্নে বলেছে উপর্যুক্ত তথ্য হতে মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন আমাকে বলে নাই মূলধন জাতীয় আয়, আমাকে এটাও বলে নাই মূলধন জাতীয় ব্যয়, আমাকে শুধু বলছে মূলধন জাতীয় লেনদেন। ভালো কথা, মূলধন জাতীয় লেনদেন আমরা নির্ণয় করছিলাম, এই যে একটা মূলধন জাতীয় ব্যয় 7 তারিখে আমরা বের করছিলাম, আমরা এই যে একটা মূলধন জাতীয় ব্যয় বের করছিলাম 20 তারিখে। তার মানে এইখানে যদি আমি 7 তারিখ এবং 20 তারিখ এই দুইটা লেনদেন লিখে দিই, তাহলে আমার উত্তরটা হয়ে যায়, তাই না? এরপরে খেয়াল করে দেখো আমাদের খ নম্বরে কি বলছে, উক্ত ব্যবসায় মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়।
এই কি বের করতে বলছে? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে বলছে, তাই না? এই কি বের করতে বলছে ভাই? আমাকে বলছে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। তাহলে দেখো আমাকে বলেই দিছে যে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করো। ভাই আমি তো মুনাফা জাতীয় ব্যয় বের করছি। এই যে দেখো 4 তারিখের লেনদেনটা, এই যে দেখো 10 তারিখের লেনদেনটা, এই যে দেখো কয় তারিখের লেনদেন? 15 তারিখের লেনদেন। তারপরে আর আছে, হ্যাঁ আর আছে 22 তারিখের লেনদেন, তাই না? তাহলে হচ্ছে 4 তারিখ, তারপরে হচ্ছে আমার 10 তারিখ, 15 তারিখ, আর হচ্ছে এখানে আমার 22 তারিখ। এই লেনদেনগুলো সব হচ্ছে কি আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। আমি জাস্ট এই লেনদেনগুলো লিখে দিব, আমার মুনাফা জাতীয় ব্যয় বের হয়ে যাবে। এরপরে দেখো গ নম্বরে আমাকে বলছে উক্ত ব্যবসায়ে মে মাসে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। ভাই মুনাফা জাতীয় আয়ও তো আমি বের করে রাখছি, তাই না? মুনাফা জাতীয় আয়ের পরিমাণও আমি বের করে রাখছি। এই যে দেখো মুনাফা জাতীয় আয়, তার মানে হচ্ছে 12 তারিখেরটা মুনাফা জাতীয় আয়। এই যে মুনাফা জাতীয় আয় 16 তারিখেরটা মুনাফা জাতীয় আয়। এই যে মুনাফা জাতীয় আয় মানে 25 তারিখেরটা। এই যে মুনাফা জাতীয় আয় তার মানে 30 তারিখেরটা। মানে আমরা যখন প্রশ্ন পড়তে পড়তে আসলে এই জিনিসটা আইডেন্টিফাই করে ফেলবো, তখন আমাদের জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। যেটা এই প্রশ্নের ক্ষেত্রে আমরা করছি। 3 নম্বর প্রশ্নটাও আমরা এভাবেই কিন্তু সমাধান করে আসছি, তাই না? তাহলে আমরা এখন বুঝতেছি কোনটা মানে কোন প্রশ্নে কি আসবে। আমি জাস্ট তোমাদেরকে একটু উত্তরটা দেখায় রাখি। দেখো এই যে 7 আর 20 তারিখেরটা আসছে শুধু ক নম্বরে মূলধন জাতীয় লেনদেনের মধ্যে। এরপরে দেখো 4, 10, 15, 22 সবগুলো আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়, এই লেনদেনগুলোই আসছে। এরপরে দেখো গ নম্বরে আমাকে হচ্ছে 12, 16, 25, 30 তারিখের যে লেনদেনগুলো ছিল এগুলো মুনাফা জাতীয় আয়, এগুলো মুনাফা জাতীয় আয়ের মধ্যে চলে আসছে। তাহলে এই যে দেখো এই অধ্যায়ে যেই প্রশ্নগুলো ছিল, এই অধ্যায়ে আমাদের প্রশ্ন ছিল এই 5টা। আমরা 5টা প্রশ্নই কিন্তু খুব সুন্দরভাবেই সমাধান করে ফেলেছি। আমি আশা করছি চতুর্থ অধ্যায়ের এই 5টা সৃজনশীল তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।